আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি প্রণয়ের ব্যাকুলতা। লিখনীতি ইনান হাওলাদার, পর্ব সংখ্যা ১৬। সকাল সকাল বাড়ির গিন্নিরা রান্নার কাজে লেগে পড়েছেন। একজন কাটাকাটি করছেন তো আরেকজন সেটা ধুয়ে এক পাত্র হতে আরেক পাত্র রাখছেন, আর বাড়ির বড় গিন্নি রান্না করছেন। চৌধুরী বাড়ি এসেছেন ধরেই রান্নার কাজ পারভিন বেগমের কাঁধে। বাকিরাও খুব ভালো রান্না করেন, কিন্তু বাড়ির প্রতিটা সদস্য তার রান্না পছন্দ করেন। তাই শত শরীর খারাপ থাকলেও তার রান্না মাপ নেই। সবাই কম বেশি খেলেও আহি যদি শোনে আজ রান্না সব বড়মা করেনি, তাহলে সে খাবারে পাশ ঘেঁষেও আসে না। শান্তপান্ত্র কোচিংয়ে, এবার এইচএসসি ব্যাচ শান্ত, তাই পড়ার চাপটা একটু বেশি তার। আর তারপরই বছরই প্রান্তের এইচএসসি। আহিত আর তাহি দুজনে বোন বসে দুষ্টুমি করছেন। একটু আগেই তাহি বড় একটা পান্ডা কোলে নিয়ে আহির কাছে এসেছে। এটা নাকি কাল তুর্য কিনে দিয়েছে। যদি সেটা শুনে হাসতে হাসতে বলে আহি, তুর্য ভাই একটা পান্ডা আর তোকে কিনে দিয়েছে আর একটা পান্ডা। এই কথা শুনে তাহির কপাট রাগ দেখিয়ে বলল, ভাইয়া পান্ডা বলবেন আপু, আমার ভাইয়া। আর কথা শেষ করতে পারল না সে। তুর্যকে করিডোরে পেরিয়ে যেতে দেখে আহি গলা উঁচু করে বলল, আমি কিছু জানি না। কলা গাছে পানি, কচু গাছে ফুল, কবুল 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 কবুল। এর আগেও কয়েকবার তুর্যকে দেখে এক কথা বলেছে সে, কিন্তু সে কোনো প্রতি উত্তর করেনি। কিন্তু এবার হুট করেই সে পা থামিয়ে উত্তর দিবে বুঝিনি সে। কবুল থতমত করতে করতে বলল। তুর্য বলল, কবুল। তুর্য ভাইয়া আসলে তাহি বাহিরে যা তো ভাইয়া। কথা বলতে বলতে রুম থেকে বের করে দিল তাহিকে। তার কথা মতো তাহিও দৌড়ে বাহিরে চলে গেল। তুর্য প্রথম থেকে বুঝেছে আহির কথাগুলো তাকে বলছে, কিন্তু কেন বলছে জানে না সে। তবে একে একটু শায়েস্তা না করলে দম হবে না, জানে সে। তাহি, যাস না বইন, মেরে ফেলবে। তাহি বাইরে যেতেই তুর্য রুমের দরজা লাগিয়ে দিয়ে আহির দিকে এগোলো। ভয়ে আহি কথা থামিয়ে দিয়েছিল। দরজা লাগাতে দেখে সে কিছু বলার জন্য হা করেছিল, তবে সে কিছু বলার আগেই তুর্য ভারী কণ্ঠে বলল, বল, কি জানিস তুই? কিচ্ছু জানি না বলে আহি দরজার দিকে এগোতে তুর্য তার হাত ধরে পিছনের দিকে আড়াআড়িভাবে পিঠের সাথে ঠেসে ধরে বলল, বল কি জানিস? আহি নাকে কান্না শুরু করে বলল, ব্যথা লাগছে, ছাড়ুন। তুর্য হাতের উপর আরো জোর প্রেসার দিয়ে আহি কান্না করতে করতে বলল, আপনি নেশা করেন সেটা জানি, এবার ছাড়ুন তুর্য ভাই। এহেন কথা যেন আকাশ থেকে পড়ল তুর্য। না চাইতেও হাতটা ছেড়ে দিল সে। কিছুক্ষণ শক্ত দৃষ্টি মেলে তাকিয়ে থাকে আহির দিকে। সোর্স কি? তাসিন ভাইয়া বলেছে। হোয়াট? তাসিন তোকে এই কথা বলবে? চোখ মুখ কুঁচকে বলল তুর্য। আহির দু গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে চোখের পানি মুছতে মুছতে উপন্যাস মাথা নাড়ালো। ওয়েট, কথাটা বলেই তাসিনকে কল করলো সে। সেদিন রাতে সকল কাহিনী শুনে সে একটা ভারী নিঃশ্বাস ছেড়ে বলল, এত বড় ইডিয়েট কেন তুই? আমরা ট্রুথ ডেয়ার খেলছিলাম। ওরা আমাকে একটা ডেয়ার দেয়, বাট সেটা আমার পক্ষে পসিবল ছিল না, ইভেন কোনো পসিবল নয়। তাই ওরা আমাকে সেকেন্ড ডেয়ার দেয় যে মার্কেটে এত প্রকার কোল্ড ড্রিঙ্কস আছে, সব কিনে আনতে হবে। আর সেটা তুই লাল পানি বানিয়েছিস। বাই দ্য ওয়ে, আমি কেন তোকে কৈফিয়ত দিচ্ছি? তুই যা, ভাবার ভেবে নে, আই ডোন্ট কেয়ার। আপনি তো সিগারেট খান, আমি একদিন দেখেছি। নাক টানতে টানতে বলল আহি। এক্ষুনি কান্না থামাবি? এক্ষুনি মানে এক্ষুনি, না হলে তোকে খেয়ে ফেলবো। জানি তো, আপনি তো খেতেই চান আমাকে। ইয়া, আই রিয়েলি ওয়ান্ট টু ইট ইউ। ইউ হ্যাপি? আহি এখনো ফুফিয়ে কান্না করে যাচ্ছে দেখে তুর্য হালকা ধমক সুরে ফের বলল, কি হলো, কথা কানে যাচ্ছে না তোর? ন্যাকামি বন্ধ করে রেডি হয়ে নিচে আয়। কেন? কোথায় যাব? জাহান্নামের চৌরাস্তায়। 2 মিনিটে নিচে নামবি। বলেই সেভাবে হুট করে রুমে ঢুকেছিল, সেভাবে হুট করে রুম থেকে বেরিয়ে গেল তুর্য। শরীরটা তেমন ভালো না লাগায় বেলা 12টায় নাগাদ বাড়ি ফিরেছে আকবর চৌধুরী। এসেই পারভিন বেগমকে কড়াগড়ে 1 কাপ চা বানাতে বলেছেন। যেখানে থেকেই আসুক না কেন, বাড়ি ফিরে 1 কাপ চা তার লাগবে। এক প্রকার অভ্যাস বলা যায়। প্রায় মিনিট 10 পর পারভিন বেগম চা হাতে রুমে প্রবেশ করেছিলেন। আকবর চৌধুরী প্রায় এভাবে অফিস থেকে ফিরে আসেন, এরকম নতুন নয়। তাই পারভিন বেগম চায়ের কাপটা রেখেই চলে যাচ্ছিলেন, কিন্তু পিছু ডাকলেন আকবর চৌধুরী। বললেন,
তুর্যর মা, একটু সময় হবে? এভাবে কেন বলছো? অভিমানী কণ্ঠে বলল পারভিন বেগম। সেটা দেখে মুচকে হাসলেন আকবর চৌধুরী। নিজের পাশ বসতে ইশারা করলেন। স্বামীর ইচ্ছা অনুযায়ী তার পাশে গিয়ে বসলেন পারভিন বেগম এবং থতমত কণ্ঠে বললেন, বলো। আরে বাবা, অভিমান করছো কেন? এখন এসব মানায় না আমাদের। তুমি ব্যস্ত লোক, তাই কথাটা বললাম। শোনো, কাজের কথাও বলো। হ্যাঁ বলো। তোমার ভাই আবার কল করেছিল। সে তো কাল যেতে বলেছে। এখন কি করবে? এক কাজ করো, তোমরা কাল চলে যাও। আমি আর আসিফ বিয়ের দিন সকাল সকাল পৌঁছে যাব। আসিফের নাকি কাল একটা মিটিং আছে। আমাদের উচিত ছিল তো আজই যাওয়া, ছেলে ফুফি আমি। অথচ তাহলে আগে বলনি কেন? আমি আটকাইতাম না তোমাকে। তোমার ছেলে কাল যেতে রাজি হয় কিনা তাই দেখো। আর তুমি আজ যেতে চাইছো যে ছেলে, বিষয়টা আমি দেখে নিচ্ছি। এখন যাচ্ছি। রান্নাবান্না কত দূর দেখি। হ্যাঁ যাও, আজ রাতে তো আর ঘুম হবে না। সেটা তো হবে না, 5 বছর পর যাচ্ছি। শহরের যানজট পেরিয়ে বিএমডাব্লিউ থামলো কোচিং সেন্টারের সামনে। আহি অনেকবার করে বলেছিল, তুর্য ভাই বাইক নিয়ে চলুন প্লিজ, কিন্তু তুর্য তার কথা শোনেনি। উল্টো ধমকাধমকি করে তাকে চুপ করিয়ে রেখেছে। আহিও অভিমান করে আর কোনো কথা বলেনি। বাইক যখন চালাবেই না তখন কিনেছিল কেন? না কিনলেই তো পারতো। কয়েকবার গাড়িতে ওঠার সৌভাগ্য হলেও বাইকে ওঠার সৌভাগ্য এখনো হয়নি তার। কোলে করে নামাবো নাকি তোকে? নিজে গাড়ি হতে নেমে আহির পাশে দরজা খুলে বলল তুর্য। নানার ভাবনার মাঝে কখন যে পৌঁছে গিয়েছে বুঝতে পারেনি আহি। সে নামতে নামতে বলল, রাস্তাঘাটে এভাবে বকবেন না তুর্য ভাই, আমিও অপমানিত হই। রাস্তাঘাটে এভাবে ইডিয়েটপনা করবি না আহি, আমি বিরক্ত হই। আমি কি করেছি? কখন থেকে তো চুপ করেই আছি। কোনো কথা বলেছি? কালকে বড় আব্বু কি বলেছে মনে আছে? বড় আব্বুকে বলে দেব কিন্তু। আর সিগারেট খাওয়ার কথাও বলে দিব। খেতে বাধ্য কেন করিস? পাছাড় আমার। বলেই আহিকে এক ধমক দিল তুর্য। তাল সামলাতে না পেরে গাড়ির সাথে মিশে গেল আহি। হুট করে এভাবে রেগে গেলেন কেন তুর্য ভাই? সে তো না দেখেই পায়ে পাড়া দিয়েছে। ইচ্ছে করে দিয়েছে নাকি? আহি মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। সব সময় এমন করেন তুর্য ভাই? সে কাঁদো কাঁদো হয়ে কিছু বলবেন তার আগেই একটা ভদ্রলোক তাদের দেখে এগিয়ে এসে বললেন, তুমি তুর্য না? তুর্য আহি থেকে চোখ সরিয়ে পিছনে ঘুরল। লোকটাকে দেখে ঠোঁট কিছুটা প্রসারিত করে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। তোমার কি খবর? সাথী কে? বোন? জি, কাজিন। ভেতরে যা, আমি আসছি। শেষ কথাটা আহির দিকে তাকিয়ে বলল। এখানে চাচাতো বোন বলল। লোকটা যখন বলেছিল বোন, তখন হ্যাঁ বললেই তো হয়। ঘটা করে কাজিন বলার কি আছে? আর কখনো আহি তাকেও নিজের বড় ভাই বলে পরিচয় করিয়ে দিবে না? কখনো না। এক বুক অভিমান নিয়ে চলে গেল আহি। তুর্য অনেকক্ষণ যাবৎ কথা বলল লোকটার সাথে। ভদ্রলোকটি হলেন তুর্যর কলেজের টিচার, ম্যাথ ডিপার্টমেন্টের। অনেক বছর পর সাক্ষাৎ হওয়ায় ভালো মন্দ নানান কথা বলতে বলতে প্রায় ঘন্টাখানিক লেগে গিয়েছে। স্যারকে গাড়িতে তুলে দিয়ে তুর্য ভেতরে আসলো। এসেই দেখলো রোদের মধ্যে দাঁড়িয়ে আছে আহি। ধপধপে ফর্সা মুখটা রোদের তাপে লাল হয়ে গেছে। সারা মুখে ঘাম লেপ্টে একাকার অবস্থা। সে আরেকটু পা চালিয়ে আহির নিকট এসে হাতের কবজি ধরে একটা ছায়া জায়গায় দাঁড় করিয়ে দাঁতে দাঁত পেশে বলল, আরে ইডিয়েট, এভাবে 1 ঘন্টা ধরে রোদে দাঁড়িয়ে আছিস? আপনি ভর্তি করে তাড়াতাড়ি চলুন, রাগে রাগে বলল আহি। তোর রাগের কামাই খাই না আমি। রাগ দেখাস আমাকে? আমিও খাই না। নে এবার কান্না করে দে। ভেতরে না গেলে বলে দিন আমি একা গিয়ে ভর্তি হয়ে আসব। যা। বলেই আহির কাঁধে মৃদু একটা ধাক্কা দিল তুর্য। আহি সত্যি সত্যি ভিতরে চলে গেল। গিয়ে খুঁজে খুঁজে আসল জায়গা বের করলো। সব ফর্মালিটি পূরণ করলো সে একাই। তুর্য দূর থেকে সবটা দেখেছে। এবার লোকটা টাকা চাইতেই আহি চোখে চোখে তুর্যকে খুঁজতে আরম্ভ করলো। খুঁজেও পেল, কিন্তু এখন তো টাকা চাইতেও লজ্জা লাগছে। রাগ দেখিয়ে চলে এলো। টাকা চাইলেই যদি আবার সামনে অপমান করে তখন কি হবে? আর এখন না চাইও তো উপায় নেই। দূর থেকে খাম্বার মতো দাঁড়িয়ে সবটা দেখছে। একটু এগিয়ে আসলে কি হয়? আহি আর উপায় না পেয়ে বলল, আসলে আমার ভাই এসেছে, ওই যে দাঁড়িয়ে আছে, আমি ডেকে নিয়ে আসছি।
কেমন ভাই তোমার? একটু আগের কথা মনে পড়তেই আহি গম্ভীর কণ্ঠে বলল, পাড়াতো ভাই। তুর্য যখন নিজের বোন বউ পরিচয় দিতে পারবে না, সে কেন দিতে হবে? ঠেকা লাগছে নাকি? ছেলেটা কৌতূহল হয়ে জিজ্ঞেস করতে গিয়েছিল, পাড়াতো ভাই আবার কি? কিন্তু তার আগেই আহি জায়গা ত্যাগ করে। তুর্য কাছে গিয়ে মিনমিন করে বলল, টাকা লাগবে। সরি, কি বললি? বুঝিনি। তুর্য যে বুঝেও না বোঝার অভিনয় করছে সেটা আহি ভালো করেই বুঝতে পারছে, তবুও ফের বলল, ভর্তি হতে টাকা লাগবে। তো আমি কি করব? তোর বাপ চাচাদের তো টাকার অভাব নেই, তাদেরকে আনিসনি কেন? আপনারও তো অভাব নেই, এখানে তো উদ্ধার করুন, বাড়ি ফিরে দিয়ে দিব। পাড়াতো ভাই মানে বুঝিস? হ্যাঁ, কি বুঝিস? যা বুঝি বুঝি, আমাকেও একটু বোঝা। আপনি টাকা দিবেন বলেই তো হয়, শুধু শুধু কথা পেঁচাচ্ছেন কেন? পাড়াতো ভাই নিশ্চয় টাকা দিয়ে ভর্তি করায় না। এই বড় জোর তোকে দেখে শীষ বাজালো, বডি শেমিং করলো, কয়েকটা ফাউল কথা বলল, এক্সট্রা। আর বলবো না। কথা মাথা নিচু করে আস্তে আস্তে বলল আহি। তুর্য এবারে একটু ঝুঁকে আহির মুখে দেখার চেষ্টা করতে করতে ভ্রু কুঁচকালো। কি বলবি না পাড়াতো ভাই? আহির কথা শুনে এবার সে শটান দাঁড়িয়ে পকেটে 2 হাত গুজে ভেতর গিয়ে এগোতে এগোতে বলল, বল, আমার তো কোনো প্রবলেম নেই। দেন আমিও তাদের মতনই বিহেভ করব, তখন ভালো লাগবে। আহি তুর্যের পিছু পিছু যেতে যেতে বলল, বললাম তো আর বলবো না। সামনে দুটো উপন্যাসের বই নিয়ে চিন্তিত মুখে বসে আছে আহি। বাড়ি ফিরেই জানতে পেরেছে তার নামে পার্সেল এসেছে, অথচ সে কোনো অর্ডার করেনি। আর যে পাঠিয়েছে নামটাও গোপন রেখেছে। সে কি জীবনেও উপন্যাসের বই পড়েনি নাকি? এতই যখন গিফট পাঠানোর ইচ্ছে 2টা জামা পাঠাতে, সে তাহলে ঈদের থেকেও বেশি খুশি হতো। সে তারিনের কাছেও কল করেছিল, কিন্তু না, তারিন পাঠায়নি। আজই অ্যাডমিশনে কোচিংয়ে ভর্তি হয়ে এসেছে। 2 দিন পর পরীক্ষা। আর বাড়ির লোক যদি জানতে পারে সে একাডেমিক বই না পড়ে উপন্যাসে পড়ে বেড়াচ্ছে, পুরো খুন করে ফেলবে। বিশেষ করে মারুফা বেগম আর তুর্য, তারা মেরে শুটকি বানাবে। আহি আপু, তোকে নাকি তুর্য ভাই মোবাইল কিনে দিয়েছে? প্রশ্ন করতে করতে খাটের উপর বসে আয়েশ করে শুয়ে পড়ল শান্ত। এই হয়েছে আরেক জ্বালা। মোবাইল কিনে দিয়েছে ভালো কথা, ফেসবুক আইডি খুলে দিতে কে বলেছে? সে নিজেই পারত না খুলে দিতে? কোথায় ভেবেছিল আইডির নাম হবে অ্যাঞ্জেল আহি, তা না, তুর্য ভাইয়ের নাম দিয়েছে আফিফা চৌধুরী আহি। 3 পৃষ্ঠার নাম। মেজাজটা পুরো খারাপ হয়ে করে দিচ্ছে। আর মেসেঞ্জার নামাতে নিষেধ করলো। মেসেঞ্জার যদি নাই চালাতে দিবে, তাহলে ফেসবুক দিয়ে কি করবে সে? একটু চুরি চামারি করে নামিয়ে নিবে, সেটারও উপায় নেই। প্লে স্টোর লক দিয়ে রেখেছে। এমন মোবাইল হওয়ার চেয়ে না হওয়াই ভালো ছিল। আহিকে চুপচাপ থাকতে দেখে শান্ত ফের বলল, কি হলো আহি আপু, কথা কস না কেন? শুনলাম আইফোন কিনে দিয়েছে। আরে থাম তুই। আইফোন 17 কিনে দিল না। ওনার নাকি কালার পছন্দ হয়নি, পকেটের টাকা খসাবে না, সেটা না বলে কালারের দোষ দিয়েছে। ভেবেছি আমি কিছু বুঝি না। নে, যেটা দিয়েছে সেটা তো দেখা বোন। এই কি দেখাবো তোকে? হাতে পেয়েছি নাকি? কাল সকাল দিতে বলেছে, শুধু উকি মেরে নামটা দেখেছিলাম। ধমকে শুরু পাঠিয়ে দিয়েছে। আজ নিজের টাকা নেই বলে, না হলে ওনার ফোন আমি জীবনেও নিতাম না। তাহলে তুর্য ভাইকে বলে দেই যে তুই ফোন নিবি না। আমি বলেছি ফোন নিব না। শান্ত, তুই যা তো, এমনিতেই টেনশনে আছি, রাগ দেখিয়ে বলল আহি। তাড়িয়ে দিচ্ছিস? তুর্য ভাইকে সেই কথা বলে দিব। কোন কথা? ওই যে সেই কথা, তোকে একদিন বলেছিলাম না তুর্য ভাইয়ের রুমে ঢুকেছি, দোয়া পড়ে ঢুকেছিস, আর ওই ওয়াশরুমে যাওয়ার দোয়া পড়েছিলি? বলে উচ্চস্বরে হাসি আরম্ভ করলো শান্ত। যা যা বলতো। শান্ত শোয়া থেকে উঠতে বসতে বসতে বলল, গেলাম তাহলে। থাক না ভাই, দরকার কি? আদুরের কণ্ঠস্বর শুনে সে শান্ত গলে গলে গেল এমন। তবে কথা আর তুর্যের কানে পর্যন্ত দিল না।
এখনই যদি নালিশ করে দেয় তাহলে পরে আবার ভয় দেখাবে কি দিয়ে। একটু আগে ঘুম থেকে উঠেছে তুর্য, ফ্রেশ হয়ে খাটের হেড বোর্ডে হেলান ঠেকিয়ে মিনিট দুয়েক হবে মোবাইল হাতে খুব মনোযোগী সহকারে কিছু দেখছে। কখনো কখনো বৃদ্ধা আঙ্গুলে আর তর্জনী আঙ্গুলের সাহায্যে ফোনে স্ক্রিনটা জুম করে দেখছে, থেকে থেকে ঠোঁট প্রসারিত করছে। সন্ধ্যার কোনো দিনই কফি খায় না, তবুও মাকে কফি হাতে রুমে প্রবেশ করতে দেখে তুর্য নিশ্চয়ই কোনো আবদার আছে, তাই পারভিন বেগম রুমে প্রবেশ করা মাত্রই সে মোবাইলের স্ক্রিনে বন্ধ করে প্রশ্ন ছুড়ল, আম্মু এখন কিছু বলো না যেটা আমি করতে পারবো না। পারভিন বেগম কফির মগ রেখে ছেলের পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোর বাবা বলেছিল রাজশাহী কালকেই যেতে, তোমরা যাও, আমি অকেশনে যাব। কালকে গায়ে হলুদ আব্বা, কালকেও তো অনুষ্ঠান হবে, আম্মু প্লিজ আমাকে ছেড়ে দাও। ছেলের কথা শুনে পারভিন বেগম মুচকি এসে তার কানে কানে কিছু বলতেই তুর্য গম্ভীর মুখশ্রী আরও গম্ভীর হয়ে গেল, থতমত গলায় বলল, বলো, তোমার স্বামীকে ভয় পাই নাকি? তাকে কেন বলতে যাব, জায়গা মতো গিয়ে বলবো। তাকেও ভয় পাই না, তাহলে বলি? তোমার এত কষ্ট করার দরকার নেই, আমি বলবো। এখন যাও, রেডি হও, বাবার বাড়ি যাবে বলে কথা। ছেলেকে কায়দা ফেলে রাজি করাতে পেরে পারভিন বেগম মহা খুশি। তুর্য কেবল তার মায়ের হাবভাব দেখল, কিভাবে বাচ্চাদের মতো ব্ল্যাকমেল করলো। মায়ের এমন কাণ্ড থেকে তুর্য গম্ভীর মুখশ্রী হাসি ফুটে উঠল।